প্রিয় দর্শক, এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী তাপস, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, আপনারা জানেন নিউজ গ্যালারি আমরা গত ৮-৯ মাস ধরেই এই করোনা কেন্দ্রিকই করে ফেলেছি। করোনার রোগের প্রতিকার, তার প্রতিষেধক বা ভ্যাকসিনের কী অবস্থায় আছে তা নিয়ে আমরা আলোচনা করি। আজও তার ব্যতিক্রম হবে না, আজও আমরা করোনা কেন্দ্রিক আলোচনাই করব। এবং তবে আরেকটা জিনিস বলে রাখি, আজকের দিনটাকে বলা হচ্ছে সিওপিডি দিবস। এটা বক্ষব্যাধির একটা টার্ম, সেই দিবসও আছে এবং এর সঙ্গে করোনার সিমটমের অনেকটাই মিল আছে। এসব নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান সুজনের সঙ্গে। তিনি মেডিসিন, বক্ষব্যাধি, অ্যাজমা এবং অ্যালার্জি বিশেষজ্ঞ, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকার তিনি কর্মরত। ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান সুজন, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রথমে আমার যে প্রশ্নটা, আমরা যেটা বলছিলাম যে আজকের এই সিওপিডি দিবস যেটাকে বলি, এবং এর সঙ্গে আমাদের করোনার যে সিমটম আমরা জানি তার সঙ্গে অনেকটাই মিলে যায়। আপনারা এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করেন, কিভাবে আলাদা করেন? সিওপিডি রোগী সাধারণত পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, যে সাধারণত 40 ঊর্ধ্ব বয়স্ক পুরুষ যারা দীর্ঘদিন যাবৎ ধূমপান করে অথবা যাদের পুরাতন কাশি থাকে, দীর্ঘদিন একটা কাশি থাকে, তারপর কাশি শুকনো হতে পারে বা কফ আসতে পারে এবং তাদের শ্বাসকষ্ট হয়, এরকম একটা হিস্ট্রি যাদের থাকে, সাধারণত পুরনো একটা হিস্ট্রি থাকে, সেই সব রোগীদের আমরা সিওপিডি আখ্যা দিয়ে থাকি। আর করোনা এটা একটা একিউট কন্ডিশন, মানে অল্প সময়ের একটা রোগ। সাধারণত রোগীর জ্বর থাকে বা কাশি থাকে, আবার শ্বাসকষ্ট হতে পারে। একটা শর্ট হিস্ট্রি যদি থাকে তাহলে এটা আমরা মনে করি যে এটা করোনা, আর একটা লং হিস্ট্রি যদি আগে থেকেই থাকে তাহলে আমরা ওই রোগীগুলাকে সিওপিডি হিসেবে চিহ্নিত করি। এই প্রশ্নটা আমার কাছে আছে যে একজন সিওপিডি রোগী, আপনি যেটা বললেন, এটা তাদের একটা লং হিস্ট্রি থাকে, এই ধরনের রোগীর ক্ষেত্রে করোনা কতটা বিপজ্জনক? করোনা যদি হয় তার কি কি ধরনের কমপ্লিকেশন দেখা যেতে পারে? সিওপিডি রোগীদের ক্ষেত্রে তাদের যে ফুসফুসটা আগে থেকেই ফুসফুসটা আনহেলদি, তাদের ফুসফুসটা হেলদি না। সিওপিডি রোগের জন্য তাদের ফুসফুসের বিভিন্ন অংশে স্থায়ী বেশ কিছু ক্ষতি সাধন হয়ে থাকে। আগে থেকেই তাদের ফুসফুসটা কম্প্রোমাইজড, ইমিউনো কম্প্রোমাইজ থাকে। এই জন্য সিওপিডি রোগীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যান্য নর্মাল রোগীর চেয়ে বা সুস্থ রোগীর চেয়ে অনেক গুণ বেশি থাকে, এবং তাদের ক্ষেত্রে যদি করোনা হয় তাহলে করোনার যে বিভিন্ন জটিলতা আছে সেই জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। যেমন তারা অতি সহজে তাদের শ্বাসকষ্ট অনেক বেড়ে যেতে পারে, রেসপিরেটরি ফেইলিওর হতে পারে, এআরডিএস হতে পারে, আরো বিভিন্ন জটিলতা অতি সহজেই সিওপিডি রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে যদি তারা করোনায় আক্রান্ত হয়। আচ্ছা, আমাদের দেশে সিওপিডি রোগীর সংখ্যা কীরকম, বা তাদের ফ্যাটালিটি রেটই বা কীরকম, এরকম কোনো পরিসংখ্যান কি আছে? এরকম সিওপিডি নিয়ে আমাদের দেশে এই পর্যন্ত একটাই পরিসংখ্যান হয়েছে, যেটাকে বলে বোল্ট বিডি স্টাডি, বার্ডেন অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ ইন বাংলাদেশ, যেটা স্টাডি করছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। ওই স্টাডি অনুসারে, এটা অবশ্যই একটু আগে স্টাডি, বেশ 8-10 বছর আগে স্টাডি, সেই স্টাডি অনুসারে সিওপিডি রোগীর সংখ্যা বাংলাদেশে 6 মিলিয়ন, এবং সিওপিডি রোগীর যে হার 40 ঊর্ধ্ব পিপলের ক্ষেত্রে সিওপিডি রোগীর হার অ্যারাউন্ড 21%, 40 ঊর্ধ্ব, এবং জেনারেল পপুলেশনে তাদের হার অ্যারাউন্ড 5%। এরকম একটা পরিসংখ্যান এই পর্যন্ত পাওয়া গেছে বাংলাদেশের ক্ষেত্রে সিওপিডি রোগীদের ক্ষেত্রে। সিওপিডি রোগীদের শনাক্তকরণ, মানে পরীক্ষাগুলো কি কি পরীক্ষা করলে তারা বুঝতে পারবে তারা এই রোগে আক্রান্ত? সিওপিডি রোগীদের প্রথমে আমাদের একটা রিস্ক ফ্যাক্টরের হিস্ট্রি নিতে হবে। যেমন সাধারণত রোগীগুলো দীর্ঘকালীন একটা স্মোকিং বা ধূমপানের অভ্যাস থাকে। তারপর রোগীদের ক্ষেত্রে তাদের শ্বাসকষ্টের কথা বলে, যে শ্বাসকষ্টটা কাজের সাথে, হাঁটার সাথে বা কাজ করলে বাড়ে, তাদের ক্ষেত্রে দীর্ঘকালীন একটা কাশি থাকে, এরকম একটা হিস্ট্রি থাকে। আর পরীক্ষা নিরীক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পরীক্ষাটা বা গুরুত্বপূর্ণ পরীক্ষাটা, একটা শ্বাসের বিশেষ একটা পরীক্ষা আছে যেটাকে আমরা বলি স্পাইরোমেট্রি। বিশেষ একটা যন্ত্রে ফু দিয়ে এই পরীক্ষাটা করা হয়, এবং এই পরীক্ষাটার মাধ্যমে সিওপিডি রোগটা আমরা কনফার্ম ডায়াগনোসিস করতে পারি। এছাড়াও কিছু রুটিন ইনভেস্টিগেশন আছে, ওইগুলো আমরা করতে পারি, যেমন বুকের এক্সরে করতে পারি, রোগী কফ পরীক্ষা করতে পারি, ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি, এবং সিওপিডি যেসব রোগীরা রেসপিরেটরি ফেইলিওর ডেভেলপ করে তাদের আর্টেরিয়া ব্লাড গ্যাস অ্যানালিসিসও করতে পারি।
তবে কনফার্মেটরি ইনভেস্টিগেশন হলো প্রথমটা, যেটাকে আমরা বলি স্পাইরোমিট। আচ্ছা, সিওপিডি আক্রান্ত রোগীদের মানে কি কি ধরনের নির্দেশনা তাদের মেনে চলা উচিত, কি কি ধরনের স্বাস্থ্যবিধি তারা মেনে চললে এই রোগ থেকে তারা রোগকে এড়িয়ে যেতে পারবেন বা এই রোগ থেকে বেঁচে থাকতে পারবেন? সিওপিডি রোগীদের বেশ কিছু নির্দেশনা মানতে হবে। যেমন প্রথম, যে তাদের যে রিস্ক ফ্যাক্টরের জন্য তাদের সিওপিডি হয়েছে, যেমন ধূমপান বা স্মোকিং থেকে 100% তাদের বিরত থাকতে হবে। তারপর তাদের এনভায়রনমেন্টাল যে পলিউশন, যেসব রোগীরা যেমন ধুলাবালি বা ক্রনিক যানবাহন, অনেকে কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে, তখন কেমিক্যাল থেকে যেসব ফিউম বা ধোঁয়া সৃষ্টি হয় সেগুলো থেকে বিরত থাকতে হবে। তারপর তাদের ঠান্ডা খাবার বা ঠান্ডা বেভারেজ এই খাবারগুলো তাদের অ্যাভয়েড করতে হবে। এবং তাদের যে সিওপিডি রেগুলার যে মেডিকেশন, সেই মেডিকেশন গুলা নিয়মিতভাবে নিতে হবে। বেশ কিছু ড্রাগ আমরা সিওপিডি তে ইউজ করি। তাদের প্রপার নিউট্রিশন মেনটেন করতে হবে, সুষম খাবার গ্রহণ করতে হবে, এবং তাদের যেন ইনফেকশন না হয় সেই জন্য আমরা তাদের ভ্যাকসিনেশন অ্যাডভাইস করি। আর লাস্টে সিওপিডি রোগীদেরও হালকা কিছু ব্যায়াম করতে হয়, হালকা ফিজিক্যাল এক্সারসাইজ, এবং বুকেরও কিছু ব্যায়াম আছে যাকে আমরা বলি চেস্ট ফিজিওথেরাপি। এই চেস্ট ফিজিওথেরাপি দিলে আমাদের শ্বাসনালী, শ্বাস নেওয়ার জন্য যে বুকের মাংসপেশি আছে সেই মাংসপেশিগুলা স্ট্রেন বাড়ে, শক্তি বাড়ে। এর ফলে তাদের শ্বাসকষ্ট অনেক গুণ কমে যায়, তারা কমফোর্ট লাইফ ডিল করতে পারে। ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান সুজন, আপনি কি একটু বলতে পারবেন এই এক্সারসাইজটা কীরকম, মানে একটু যদি ডেমনস্ট্রেশন একটু দেখাতে পারতাম আমরা দর্শকদের, তারা একটু উপকৃত হতেন। এই এক্সারসাইজটা বিভিন্ন রকম এক্সারসাইজ আছে। একটাকে বলে লিপ পার্সিং এক্সারসাইজ, আর একটা বলে ডায়াফ্রাগমাটিক এক্সারসাইজ। ডায়াফ্রাগমাটিক এক্সারসাইজটা ঠিক রিল্যাক্সলি চেয়ারের উপর বসে পেটের উপর এক হাত রাখবে এবং বুকের মাঝখানে আরেক হাত রাখবে। আস্তে আস্তে লম্বা শ্বাস নেবে এবং আস্তে আস্তে শ্বাসটা ফালবে। এটাকে বলে ডায়াফ্রাগমাটিক এক্সারসাইজ। এরকম মোটামুটি দিনে 3-4 বার করলে এরকম আমাদের যেই শ্বাস প্রশ্বাস নেওয়ার যে মাসেল বা মাংসপেশি, যেটাকে আমরা বলি মেইন মাসেল ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামের স্ট্রেন বা শক্তি বাড়ে। এর ফলে সিওপিডি রোগীদের শ্বাসকষ্ট অনেক গুণ কমে যায়। এটা খুব ইফেক্টিভ একটা এক্সারসাইজ, যেটাকে আমরা বলি চেস্ট ফিজিওথেরাপি বা পালমোনারি রিহ্যাবিলিটেশন। আরেকটা জিনিস আপনি একটু বলেছেন যে ঠান্ডা বেভারেজ বা এই ধরনের ঠান্ডা পানীয় বা কোমল পানীয়টা একটু কম পান করলে ভালো। এছাড়া আর কি কি ধরনের খাবার আছে হার্ড ফুড যেগুলো অ্যাভয়েড করলে তারা সিওপিডি রোগ থেকে একটু নিষ্কৃতি পেতে পারে? হ্যাঁ, সিওপিডি রোগীদের খাবারের বেলায় যেটা বলবো, তাদের সাধারণত অ্যাবডোমিনাল ব্লোটিং বা তাদের যেহেতু ডায়াফ্রাম যে মাসেলটা উইক থাকে, শক্তি কম থাকে, এই জন্য তাদের অ্যাবডোমিনাল ব্লোটিং বা পেটে অনেক গ্যাস জমে। এই জন্য গ্যাস সৃষ্টিকারী খাবারগুলো তাদের অ্যাভয়েড করতে হবে। যেমন ঠান্ডা পানীয় বা ঠান্ডা খাবার বা কোনো স্প্রাইট, কোক এরকম যে বেভারেজ, অথবা স্পাইসি ফুড, চর্বি জাতীয় খাবার, এই খাবারগুলো যেগুলো গ্যাসের সৃষ্টি করে, এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তাদের খাবার হবে সুষম খাবার, যেমন প্রচুর পরিমাণ প্রোটিন থাকতে হবে, প্রচুর ভেজিটেবলস এবং ফ্রুটস থাকতে হবে। এই ভেজিটেবল ফ্রুটস এর মধ্যে বিভিন্ন ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, সি, ই, এগুলা অ্যান্টি ইনফেক্টিভ হিসেবে কাজ করে, বিভিন্ন ইনফেকশনের এগেইনস্টে ইমিউনিটি প্রদান করে। সহজ কথা, তাদের ক্ষেত্রে সুষম খাবার গ্রহণ করতে হবে এবং অ্যাডেড সল্টটা অ্যাভয়েড করতে হবে। ভাতের সাথে যে আলগা লবণ, এটা খাওয়া যাবে না, এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ মশিউর রহমান সুজন, আপনার কাছে শেষ প্রশ্ন যেটা, মানে আমরা তো দেখছি গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই করোনা সংক্রমণটা শুরু হয়েছে, এবং এবছরও দেখা যাচ্ছে যে ডিসেম্বর জানুয়ারিতে আবার একটা ওয়েভের মতো মনে হচ্ছে যে আবার আসছে। এই সময়টায় হ্যাঁ, এই সময়টায় মানে আপনাদের কাছে কি কোনো ইয়ে আছে যে এই সময়টায় সিওপিডি রোগ কি বেড়ে যায়? এটা মানে কতটা করোনার প্রভাবে বা কতটা আলাদাভাবে সিওপিডি বাড়ছে, এরকম কোনো হিসাব কি আপনাদের কাছে আছে কিনা, বা আপনারা যেরকম রোগী দেখছেন তাদের মধ্যে এরকম কোনো খবর পেয়েছেন কিনা যে আগে থেকে সিওপিডি ছিল, করোনার সময় তারা এটা আর একটু বেড়েছে, বা এরকম কোনো হিসাব আছে কিনা? অবশ্যই। এখন যেহেতু শীত পড়তেছে বা টেম্পারেচার চেঞ্জ হইতেছে, এই সময় সিওপিডি রোগীদের কোল্ড এক্সপোজারের জন্য তাদের অ্যাটাক বেশি হয়। আর এই সিওপিডি রোগীদের ক্ষেত্রে এই সময় যেহেতু শীত পড়তেছে, করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি হয়। আমরা হসপিটালে, বক্ষবিধি হাসপাতালে সিওপিডি যেই রেসপিরেটরি ফেইলিওর বা যেটাকে আমরা বলি একিউট এক্সাজারবেশন, এই রোগীগুলা কিন্তু এখন বেশি ভর্তি হচ্ছে, এই পেশেন্টগুলো আমরা বেশি পাচ্ছি। আর করোনাকালীন সময় আমি বলতে চাই যে সিওপিডিতে যেহেতু লাংটা আগে থেকেই কম্প্রোমাইজ থাকে, তাদের করোনা হওয়ার সম্ভাবনা
অন্যান্য রোগীর চেয়ে অনেক বেশি থাকে। এই জন্য এই সময়টা, বিশেষ করে শীতের সময়টা, তাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের বিভিন্ন যে সামাজিক রীতিনীতি আছে এগুলা ঠিক মতো মানতে হবে। যেমন তারা বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, তারা বাহির থেকে এসে সাথে সাথে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবে বা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। আর এই সিওপিডি রোগীরা সাধারণত 40 হয়, একটু এল্ডারলি বা বয়স্ক রোগী হয়। এই বয়স্ক রোগীদের একটু আইসোলেশনে আমাদের রাখতে হবে। যারা ঘরের অন্যান্য পিপল, ওয়ার্কিং পিপল যারা বাহিরে যায়, তারা বাহির থেকে এসে সরাসরি তাদের সাথে মিশবে না। তারা ভালো করে হাত ধুয়ে গোসল করে তারপর তাদের বয়স্ক যে বাবা বা মা আছে যাদের সিওপিডি সমস্যা আছে তাদের ক্ষেত্রে মিশবে। এটা হলে তাহলে তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান সুজন। আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম যে আজ সিওপিডি দিবসে সিওপিডি সম্পর্কে আমাদের কি কি ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে, বিশেষ করে এই করোনা প্যান্ডেমিক চলার সময় আমাদের আরও সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে আপনি আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কথা বলবো ডাক্তার আফতাব ইউসুফ রাজ। উনি শিশু বিশেষজ্ঞ এবং NICU প্রধান, স্কয়ার হাসপাতাল। ডাক্তার আফতাব ইউসুফ রাজ, আপনার কাছে প্রথমেই আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এমনি তো করোনা সংক্রমণ চলছে এবং মনে হচ্ছে যে দ্বিতীয় ঢেউ বা সেকেন্ড ওয়েভ যেটাকে বলি সেটাও হয়তো শুরু হয়ে গেছে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাসপাতালে শিশুরা আসছে নিউমোনিয়া নিয়ে। এটা কি দুটো কি একসঙ্গে মিলে যাচ্ছে, বা এটা কি এই সিজনের জন্যই হচ্ছে নাকি না করোনার কারণেও এটা একটু বেশি হচ্ছে? তাপস ভাই, শুভ সন্ধ্যা। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এখন তো উইন্টার সিজনে কিন্তু ফ্লু ভাইরাসটা আসে, বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এর সাথে তো একটা কোভিড এর প্যান্ডেমিসিটি আছেই। এখন এটা কিন্তু মিক্স আপ হয়ে যাচ্ছে। তবে পার্সোনালি আমার যে এক্সপেরিয়েন্স, উইন্টার এখন তো আসলে আমাদের দেশে তো উইন্টার একটু লেট শুরু হয়, ডিসেম্বরের ফার্স্ট উইক উইন্টার শুরু হবে। ইউরোপ এন্ড আমেরিকায় উইন্টার হ্যাড অলরেডি স্টার্টেড। এখনো কিন্তু ঠিক ওই ক্লিয়ার পিকচারটা পেতে আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে। তবে অ্যালার্মিং কিছু আমার কাছে লাগছে না। এখনো কিন্তু আমাদের কাছে যে অন্যান্য বছরের মতো যেরকম অ্যাজম্যাটিক অ্যাটাক নিয়ে বাচ্চারা আসতো, ফ্লু ভাইরাস, ভাইরাল ইলনেস নিয়ে আসতো, ওই নাম্বারটা কিন্তু এখনো অতটা ওরকম বাড়েনি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার চেম্বার থেকে। আরেকটা জিনিস, যারা এরকম আপনার কাছে রোগী আসছে এরকম সমস্যা নিয়ে, তাদের কি কারোর মধ্যে কি আপনারা করোনা ভাইরাস বা কোভিডের কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন, বা তাদের পরীক্ষায় কি এ ধরনের কিছু আসছে? তারপর আজকে আমি একদম প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলি। আজকে আমার 3টা ইনসিডেন্স হয়েছে আমার চেম্বারে। একটা হচ্ছে যে বাচ্চার মা পজিটিভ, কোভিড পজিটিভ, বাচ্চার বয়স হচ্ছে 8 মাস। খালা বাচ্চাকে নিয়ে আসছে আমার ওপিডিতে, কারণ বাচ্চার আজকে সকাল থেকে জ্বর। যেহেতু মা পজিটিভ এবং বাচ্চা সবসময় মায়ের সাথে থাকে, স্বাভাবিক খালা একটু প্যানিক হয়ে গিয়েছে এবং আমার কাছে আসছে, ডক্টর আমি কি করব। 8 মাসের বাচ্চা আমার চেম্বারে যখন বিকালে আসছে, সকালের দিকে জ্বর ছিল, হালকা জ্বর 99-100। আমার চেম্বারে যখন আসছে তার কোনো জ্বর নাই। বাচ্চা খাওয়া দাওয়া করছে আমার সামনেই, খালা ফিডারে দুধ খাওয়ালো। বাচ্চার আমি চেস্ট চেক করলাম, কোনো রেসপিরেটরি কোনো প্রবলেম নাই। আদারওয়াইজ হেলদি বাচ্চা, লো গ্রেড ফিভার আমরা বলে থাকি। আমি আশ্বস্ত করলাম খালাকে এবং প্রয়োজনীয় অ্যাডভাইস দিয়ে ছেড়ে দিলাম। এটা হলো 1 নাম্বার কেস। 2 নাম্বার কেস, আমার সাথে টেলিমেডিসিনে মা পজিটিভ, বাবাও পজিটিভ, বাচ্চার বয়স হচ্ছে 3 মাস। মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়। এখন মা বলছে যে ডক্টর আমি একটু চিন্তিত হয়ে পড়েছি, বাচ্চার এই 3 মাসের বাচ্চাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, আমি বুকের দুধ খাওয়াবো কিনা, আমার কাছে রাখবো কিনা, বাচ্চার টেস্ট করাবো কিনা, কোভিড-19 টেস্ট। টেলিমেডিসিন আমি দেখলাম, বাচ্চার শ্বাসের গতি একদম নর্মাল, বাচ্চা হাত পা ছুটছে। আমি মাকে বললাম যে হ্যাঁ আপনি অবশ্যই বাচ্চাকে ব্রেস্টফিড করাবেন, তবে বুকের দুধ খাওয়ানোর সময় আপনি মাস্ক পরে থাকবেন, আপনি বাচ্চাকে যতবার ধরবেন ততবার হাতটা সাবান দিয়ে ধরবেন, স্যানিটাইজার ইউজ করবেন। ব্রেস্ট ফিডিং এর পর সম্ভব হলে বাচ্চাকে কিছুটা নিরাপদ দূরত্বে রাখবেন। আবার যখন ব্রেস্টফিড করাবেন বাচ্চাকে নিয়ে আসবেন। বাচ্চার এখনই টেস্ট করা দরকার নেই। বাচ্চার যদি রেসপিরেটরি প্রবলেম হয়, বাচ্চার যদি জ্বর আসে, যদি শ্বাসকষ্ট হয়, কাশি যদি বেড়ে যায়, তখন আমরা তার টেস্টের ব্যাপারে সিদ্ধান্ত নেব। এটা হলো দ্বিতীয় কেস। 3 নাম্বার যে ইনসিডেন্ট, আজকে সবগুলো আজকের কথা বলছি আমি। রাত 8টার সময় আমার চেম্বার শেষ হওয়ার কিছু আগে
দুজন প্যারেন্টস, বাবা মা দুজনই, এবং বাচ্চা বয়স হচ্ছে 13 বছর। বাচ্চার কোভিড পজিটিভ, মা নেগেটিভ, বাবা পজিটিভ। মা যেহেতু বাবা পজিটিভ, বাবা চেম্বারের বাইরে ওয়েট করলেন, মা নেগেটিভ, বাচ্চা কোভিড পজিটিভ 13 বছরের ছেলে চেম্বারে আসলো। 3 দিন আগে তার পজিটিভ রেজাল্ট হয়েছে। বাচ্চার জ্বর নাই, কিন্তু বাচ্চা একটু পেট ব্যথা কমপ্লেন করছে, গলা ব্যথা কমপ্লেন করছে, স্বাভাবিক। আমরা সবাই জানি যে কোভিড-19 কিছুটা গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়, গলা ব্যথা একটা কমন প্রবলেম। সুতরাং মা চিন্তিত হয়ে বাচ্চাকে নিয়ে আসছে। থ্রোট এক্সামিনেশন করে দেখা গেল যে না, বাচ্চার থ্রোট ভালো আছে, কিছুটা লুজ মোশন হচ্ছে। সেইটা হিস্ট্রি নিয়ে দেখলাম যে গত রাতে সে কেউ রিচ ফুড খেয়েছে, সেই কারণেও হতে পারে। কিন্তু বাচ্চার মধ্যে কোনো 13 বছরের বাচ্চার মধ্যে কোনো কোভিড পজিটিভ হওয়া সত্ত্বেও কোনো সাইন সিমটম নাই, ওই রকম সাইন সিমটম, যেটা অ্যালার্মিং কিছু। তাপস ভাই, একটা বাচ্চা 3 মাসের, একটা 8 মাসের, 13 বছরের, তিনটা বাচ্চা, একটা বাচ্চা তো 13 বছরের ছেলে কোভিড পজিটিভ, আর 3 মাস আর 8 মাসের বাচ্চার মা বাবা কোভিড পজিটিভ। বাচ্চা মা বাবার সাথে আছে, কিন্তু বাচ্চার মধ্যে কোনো কোভিডের কোনো সাইন সিমটম নাই। সুতরাং আমার দিক দিয়ে আমি এটুকুই বলবো, আল্লাহর অশেষ রহমত, এখন পর্যন্ত বাংলাদেশের সিনারিও, তাপস ভাই, কিন্তু কোভিড-19 কিন্তু একটা ডেমোগ্রাফিক প্যাটার্ন আছে। ইংল্যান্ডেও যে এখন সেকেন্ড ওয়েভটা শুরু হয়েছে, ওখানে একটা রিপোর্ট বিবিসি নিউজ করেছে যে ওখানে স্কুল গোয়িং চিলড্রেনের মধ্যে সেকেন্ড ওয়েভে কোভিড-19টা বেশি হচ্ছে। কিন্তু এই রিপোর্টিংটা অনেকে বলছে এটা ওভার রিপোর্টিং হয়েছে। ইন জেনারেলাইজড স্কুল গোয়িং চিলড্রেন, এখানে একটা স্পেসিফিক এজ বলা হচ্ছে যে ওল্ডার স্কুল গোয়িং চিলড্রেন, যাদের বয়স 12 থেকে 16 বছর, তাদের মধ্যে কিছুটা কোভিড এর আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে। কিন্তু ইয়াঙ্গার স্কুল গোয়িং চিলড্রেন, যারা 12 বছরের নিচে যারা, তাদের মধ্যে ওই রকম প্রকোপ দেখা যাচ্ছে না, আগের মতোই আছে। এবং 12 থেকে 16 বছরের স্কুল গোয়িং চিলড্রেনের মধ্যে যে একটু বেশি দেখা যাচ্ছে, সেটাও বলা হচ্ছে যে স্পোরাডিক, রিজিওনাল, মানে লন্ডনের বা ইংল্যান্ডের সব রিজিয়নের পিকচারটি ইজ নট সেম। নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে কিছু জায়গায় ওল্ডার স্কুল গোয়িং চিলড্রেনের ভিতরে এই কোভিড-19 এর প্রকোপটা বেশি দেখা যাচ্ছে। সুতরাং ইংল্যান্ডের যে চিফ মেডিকেল অফিসার, তিনি বলেছেন এটাকে এখনই জেনারেলাইজড কিছু কমেন্ট করা যাবে না। এবং কেউ কেউ বলছে এটার সাথে স্কুল ওপেনিং এর একটা রিলেশন আছে। আবার অনেকে বলছে যে এরকম 8-9 মাস, 10 মাস, 1 বছর যদি স্কুল বন্ধ থাকে, এইটা যে একটা মেন্টাল স্ট্রেস, বাসায় বাচ্চারা যে সাইকোলজিক্যাল যে একটা ট্রমা ফেস করছে, কোভিড-19 মেন্টাল স্ট্রেস, এটাও কিন্তু থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুতরাং অনেকে বলছে যে আমাদের কিছু মেজার্স নিয়ে অবশ্যই স্কুল কলেজগুলা ওপেন করে দিতে হবে, একটা নিউ নর্মাল লাইফে আসতে হবে, যেটা কিছুটা কাস্টমাইজড করে। সুতরাং আমার মনে হয় যে সেকেন্ড ওয়েভে যে চিলড্রেনরা খুব বেশি আক্রান্ত হচ্ছে, এই সম্বন্ধে এখন একটু আর্লি টু কমেন্ট। আচ্ছা, আমরা আপনি যেটা বললেন যে সেকেন্ড ওয়েভের কথা, যদিও বিশেষজ্ঞদের মতে এখনো এটাকে সেকেন্ড ওয়েভ বলা যায় কিনা তা নিয়ে একটু বিতর্ক আছে। গতকাল যেমন আমরা দেখলাম হঠাৎ করেই মৃত্যুর সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছিল, প্রায় দ্বিগুণ হয়ে গেছিল গত 2 মাসের, মানে 39 জন। এর আগে 20, 19, 18, মানে 10-এর ঘরেই ছিল। এটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল, আজ আবার 21 জন মৃত্যুবরণ করেছে। সব কিছু মিলে এটা কি আপনি তো দীর্ঘদিন ধরেই মানে কোভিডের শুরু থেকেই আপনি এই ব্যাপারটা দেখছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা সেকেন্ড ওয়েভে ঢুকে পড়েছি, নাকি এখনো এটাকে বলার সময় আসেনি? তাপস ভাই, আসলে ইউরোপ বা আমেরিকার যদি পার্সপেক্টিভ চিন্তা করি, ওখানে সেকেন্ড ওয়েভ ক্লিয়ারলি বলা যাবে, কারণ ওখানে একটা চরম পিকের পরে কাপল অফ মান্থস কেস একদম কম ছিল, এখন আবার অ্যালার্মিং ভাবে বেড়ে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু আসলে ডিফাইন করা একটু ডিফিকাল্ট। আমাদের কিন্তু ওই সেন্সে ওইরকম অ্যালার্মিং সিচুয়েশন কিন্তু কোনো সময় সৃষ্টি হয় না। আমরা কিন্তু একটা মডারেট সিচুয়েশন মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমাদের সরকারের আমাদের প্রধানমন্ত্রীর বিভিন্ন হেলথ রিলেটেড ডিসিশন গুলা, প্র্যাগমেটিক বিচক্ষণ ডিসিশনের কারণে আমরা কিন্তু আমাদের কোভিড-19 সিচুয়েশনটাকে কন্ট্রোল, আয়ত্তের মধ্যে রাখতে পেরেছি। সুতরাং উইন্টারটা, তাপস ভাই, এখনো উইন্টার কিন্তু আমাদের দেশে কিন্তু লেট করে আসে। সুতরাং ডিসেম্বরের না যাওয়া পর্যন্ত, উইন্টারটা শুরু না হওয়া পর্যন্ত, এটা সেকেন্ড ওয়েভ না, এটা ওই ফার্স্ট ওয়েভের একটা কন্টিনিউশন, আমাদের দেশের পার্সপেক্টিভে বলাটা এখনই সমীচীন হবে না। আচ্ছা,
আরেকটা জিনিস যেটা আপনার কাছে জানতে চাই যে আপনি বাইরের কথা বলছিলেন, আমি বিদেশের কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে যেটা দেখেছি যে ওদের এখানে রোগী বাড়ছে, নতুন করে আক্রান্ত হচ্ছে, কিন্তু ওরা বলছে যে এখানে একটু হসপিটালাইজেশনটা গতবারের তুলনায় মানে প্রথম ধাক্কার তুলনায় একটু কম। আমাদের এখানে অবস্থাটা কি আপনি দেখতে পাচ্ছেন? আমাদের এখানে কি এরকম হসপিটালাইজেশনটা একটু কম নাকি না আগের মতোই আছে? তারপর ভাই যে ওয়েস্টার্ন কান্ট্রিজ, যদি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজ সেকেন্ড ওয়েভ বলে থাকি, ওখানে নাম্বার অফ কেস বাড়লেও আসলে কিন্তু আইসিইউ অ্যাডমিশন, হসপিটাল অ্যাডমিশন ফার্স্ট ওয়েভের চেয়ে কম হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আমাদের তো সিচুয়েশন আরো বেটার আমার কাছে মনে হচ্ছে, কারণ আগে আমাদের শিশু বিশেষজ্ঞ হওয়ার সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু বাবা মা বাচ্চা সবারই একটা কেস সিনারিও জানতে পারি, কারণ আমাদের কাছে কিন্তু বাবা মা আসে, বাচ্চারাও আসে, এবং বাচ্চা নিয়ে আসলে কিন্তু বাবা মা তাদের হিস্ট্রিটা আমাদের বলেন। প্রথম দিকে যেমন আপনার মার্চ, এপ্রিল, মে, জুনে বাবা মা যখন আক্রান্ত হতেন, প্যারেন্টসরা তাদের যেরকম সাইন সিমটম আমাদের কাছে বলতেন, এখন কিন্তু বাবা মা আক্রান্ত বাবা মাদের মধ্যে কিন্তু সাইন সিমটম ওইরকম সিভিয়ার আমি দেখতে পাচ্ছি না। এবং দেখা যাচ্ছে যে বাবা মার মধ্যেও বাচ্চারা, যেটা আমরা আগে বলতাম যে বাচ্চাদের আক্রান্ত হলো বাচ্চাদের মধ্যে সাইন সিমটম কম থাকে, এখন ওটা বাবা মার মধ্যেও লক্ষ্য করছি যে প্যারেন্টসরা আক্রান্ত হলেও প্যারেন্টসদের মধ্যেও সাইন সিমটমটা কম থাকছে। বাট ভাই, যেটা আপনার রিস্ক গ্রুপ যাদের মধ্যে কোমরবিডিটি আছে তাদের কিন্তু আমি বাদ দিচ্ছি। কারণ যারা বয়স অ্যাবভ 60 ইয়ার, যাদের মধ্যে আপনার ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, ক্রনিক লাংস ডিজিজ আছে, কিডনি প্রবলেম আছে, তাদের কিন্তু এক্সক্লুড করে আমি বলছি। যারা মোটামুটি সুস্থ দেহে একটা হেলদি লাইফ লিড করছে, তারা যদি কোভিড আক্রান্ত হয়ে থাকে, বিগত 3-4 মাসের চেয়ে এখন কোভিড আক্রান্ত হলো অ্যাডাল্টদের মধ্যেও আমি সাইন সিমটম কম দেখছি, কারণ প্যারেন্টসদের অভিজ্ঞতা আমি পাচ্ছি তাদের বাচ্চাদের কেস সিনারিওর সাথে সাথে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আফতাব ইউসুফ রাজ। আপনি আমাদের একটু আশার কথা শুনলেন যে এখনকার দেখা যাচ্ছে যে সাইন সিমটমটা একটু কম এবং তাদের মধ্যে জটিলতাটা একটু কম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ তাপস ভাই, শুভরাত্রি। এ পর্যায়ে আমরা একটু যাব মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক এবং লেখক ডক্টর সজল আশফাক, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। ডক্টর সজল আশফাক, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে প্রথমেই আমার যে প্রশ্নটা, এবার আমরা দেখতে পেলাম যে কাকতালীয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন থেকেই প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাচ্ছে, এবং গতকাল এটা ছিল, এই সংখ্যা ছিল 1,57,000, তার মানে 1.5 লাখেরও বেশি। এই সংখ্যাটা হঠাৎ করেই বাড়ছে। একটা সেকেন্ড ওয়েভ তো কনফার্মই শুরু হয়ে গেছে, কিন্তু যেটা একটু লক্ষণীয় বিষয় যে গতবার যেমন যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্ক ছিল করোনার রাজধানী যদি বলা যায়, সেটা এ পর্যায়ে দেখছি যে নিউ ইয়র্কে একটু আক্রান্তের হারটা একটু কম। আপনি নিউ ইয়র্কে আছেন, সেখানকার এই পরিস্থিতির উন্নতি বা যাই হোক সেটা কেন বলে আপনি মনে করেন? এটা বিষয় হচ্ছে যে আসলে নির্বাচনের পরে বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে যে নির্বাচনের পরে কিন্তু অনেক অনেক রকম মানে প্রসেশন হয়েছে, মিছিল হয়েছে, অনেক উৎসব হয়েছে, অনেক লোক রাস্তায় নেমে এসেছিল, সেটা একটা কারণ। যদিও মাস্ক পরা ছিল, তারপরও একটা জনসমাগম যখন হয় তখন সেটা ছড়াতে পারে। কিন্তু সেই উৎসবটা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে খুব একটা হয়নি। সেই জনসমাগমটা কিন্তু ভোটের পরে শুধু ম্যানহাটানেই সেটা আসলে সীমাবদ্ধ ছিল, অন্যান্য যে কাউন্টিগুলি আছে সেখানে তেমন একটা হয়নি, সেটা একটা কারণ। এবং যেহেতু নিউ ইয়র্কে এবার নিয়ন্ত্রণ করছে, একটু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে, এর একটা বড় কারণ হচ্ছে যে গভর্নর এবং মেয়র তারা কিন্তু খুবই সচেষ্ট, এবং তারা যেটা বলছেন যে গত 1 সপ্তাহে তারা প্রায় 300,000 মানুষের টেস্ট করেছেন গত 1 সপ্তাহে, এবং তারা বলছেন যে প্রতিদিন গড়ে 60,000 মানুষ টেস্ট করছেন, এবং তারা কিছু আরো নতুন সেন্টার খুলেছেন টেস্টের জন্য, কিছু টেস্টার করেছেন যে ফ্রি টেস্ট করা যাবে সেরকম অনেক সেন্টার খুলেছেন, এবং কিছু মোবাইল লাইক খুলেছেন, যে ইউনিট খুলেছেন, যেগুলোতে বিভিন্ন এলাকায় যে এলাকায় আক্রান্তের হার বেশি সেখানে এই টেস্টটা বেশি করার জন্য তারা মোবাইল ইউনিট খুলেছেন, এবং বিভিন্ন এলাকায় যাচ্ছেন প্রতিদিন তারা চেঞ্জ করে। এই মোবাইল ইউনিটগুলো অনেক মানুষের টেস্ট করছেন, এবং অনেক ক্ষেত্রে সেই টেস্টগুলো ফ্রি, কারণ আপনি জানেন যে অনেকের ইন্স্যুরেন্স নেই, তাদের কিন্তু এই টেস্টটা করা যাচ্ছে না। তো সেটা একটা বড় বিষয়। এই ফ্রি টেস্টের সুবিধাটা আরো বেশি অবারিত হয়েছে, যে কারণে অনেক মানুষ টেস্টে এগিয়ে আসছে, এবং প্রতিদিন প্রচুর মানুষ টেস্ট করছে। কিন্তু তারপরে সংক্রমণের হার গত 2 মাসে, মানে অক্টোবরে যেটা ছিল হুট করে কিন্তু
900, 800, 1000 থেকে সেটা বেড়ে 5000-এ চলে গেছে, এবং সেটা 7000 পর্যন্ত চলে গিয়েছিল, আবার সেটা নেমেছে, এখন একটা 5000-এ কাছাকাছি স্ট্যাটিক যাচ্ছে। আছে। তো হ্যাঁ, এবং মেয়র বলছেন যে এটা এখনো তাদের যে থ্রেশহোল্ড লেভেল তার নিচে আছেন, কিন্তু তারা চাচ্ছেন এটা আরো কমিয়ে আনতে, এবং তারা জনগণকে আহ্বান জানাচ্ছেন যে একটাই কাজ, সেটা হলো মাস্ক পরা এবং টেস্ট করা, যত বেশি টেস্ট করা। এবং ওনারা বলছেন এই জিনিসটা বুঝিয়ে যে টেস্ট করে আপনি নিজেকে যে রক্ষা করছেন তাই না, টেস্ট করার মাধ্যমে আপনি আপনার পরিবারকে রক্ষা করছেন, আপনি আপনার কমিউনিটিকে রক্ষা করছেন, কারণ আপনি আইসোলেট হয়ে যাচ্ছেন। তো এই জিনিসগুলি তারা করছেন। আমার মনে হচ্ছে এটার কারণেই বেড়ে যে আবার কমে আসছে, এবং খুবই স্ট্রিক্টলি তারা মেনটেন করছেন। আপনি জানেন যে মাঝখানে কিন্তু কিছু স্কুল তারা বন্ধ করে দিয়েছিল, সেই বন্ধ স্কুলগুলো আবার খুলেছে, এবং কোনো একটা স্কুলে একটা ক্লাসে যদি একজন স্টুডেন্ট পাওয়া যায় পজিটিভ, হোল ক্লাসকে তারা আইসোলেট করছেন 14 ডেজের জন্য, ওই রুমটা বন্ধ করে দিচ্ছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন। এই কাজগুলি তারা নিয়মিত করছেন, এবং প্রত্যেকটা স্কুলেই এই কাজগুলি চলছে, এবং প্রতিদিন তারা কিন্তু বলছেন এইভাবে যে আজকে স্কুল খোলা, কালকেও খোলা, কিন্তু তারপরের দিন খোলা কিনা সেটা তারা জানেন না। তারা কিন্তু সেভাবে কিন্তু ঘোষণাগুলো দিচ্ছেন, প্রতি মুহূর্তে প্রতিদিন দিচ্ছেন যে হ্যাঁ আগামীকাল স্কুল খোলা এবং তারপরের দিন খোলা, এভাবে কিন্তু 2 দিন 3 দিন করে তারা আগাম ঘোষণা দিচ্ছেন। তারা বলছেন না যে হ্যাঁ আগামী 7 দিন স্কুল খোলা থাকবে। কাজে খুবই স্ট্রিক্টলি তারা এটা মেনটেন করছেন, এবং যেটা বাংলাদেশে প্রথম করেছিল যে জোন ভাগ করা, রেড জোন, ইয়েলো জোন, সেই জোনটা কিন্তু এখন চলছে নিউ ইয়র্কে, এবং সেভাবে সেই অ্যালার্ট গুলি সেই এলাকাতে দিচ্ছেন, সেখানকার স্কুলগুলো বন্ধ করে দিচ্ছেন দিয়ে, এবং টেস্টের সংখ্যা বাড়িয়ে দিচ্ছেন, এবং মানুষকে উদ্বুদ্ধ করছেন যে তারা যেন বেশি বেশি টেস্ট করে। এই টেস্ট করার মাধ্যমে আসলে চেষ্টা করছেন এটাকে নিয়ন্ত্রণ করতে। এবং হসপিটালে এবার যেটা হলো যে অ্যাডমিশনের হারও কিন্তু কম, কয়েকশো, এবং মৃতের হার এখনো 2 ডিজিটে আছে, মানে এটা মন্দের ভালো যে এখনো 38 জন বোধহয় গতকাল মারা গিয়েছেন। তো সেই হিসাবে যেখানে হাজার হাজার মানুষ, অনেক বেশি তারা স্ট্রিক্ট এখন। এবং আমার মনে হচ্ছে যে মানুষের মধ্যে সেই ইয়াটা আবার চলে আসছে, উৎকণ্ঠাটা চলে আসছে, এবং এক্ষেত্রে হয় কি, উৎকণ্ঠাটা যত আসবে তত কিন্তু সেই উৎকণ্ঠা থেকে কিন্তু এক ধরনের সচেতনতা জন্ম নেবে। সেটা সেটা আমরা আমাদের দেশেও দেখেছি সজল ভাই, যে বাংলাদেশেও যখন করোনা শুরু হলো তখন যে পরিমাণ আতঙ্ক ছিল, যে পরিমাণ সচেতনতা ছিল, সেটা কিন্তু কমে গিয়েছিল। এবং এই আমরা গত এই নভেম্বরের শুরু থেকে যদি বলা যায়, নভেম্বরের শুরু থেকেই আমাদের এখানেও যে সেকেন্ড ওয়েভ এখনও নিশ্চিত নয়, বিশেষজ্ঞরা বলছেন যেটাকে বলা যায় কি না, কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে রোগীর সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যাও বাড়ছে। তাতে মানে এটার একটা বড় কারণ মানুষ সবকিছু যেন ভুলেই গেছে। মাস্ক ব্যবহার প্রায় উঠেই গেছে, মাস্ক ব্যবহার প্রায় উঠেই গেছে, এবং অন্য ধরনের সামাজিক দূরত্ব তো বাদই দিলাম, সেগুলো প্রায় চলেই গেছে আর কি। এখন আবার সময় হয়েছে যে আরেকটু সতর্ক হবার। আরেকটা জিনিস সজল ভাই যেটা আমি বলতে চাই, যে যুক্তরাষ্ট্রতে এবার আমরা দেখলাম সবচেয়ে শক্তিশালী একটা দেশ, জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে উন্নত একটা দেশ, করোনার কারণে যে পর্যায়ের নাজেহাল হলো সেটা তো মোটামুটি অবিশ্বাস্য একটা ব্যাপার। এবং এই কারণে যেটা সবাই বলে যে এই সায়েন্সকে গুরুত্ব না দেওয়া, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে একগুঁয়েমি মনোভাব, তা থেকে শিক্ষা নিয়ে এবার যদি কিছু করা যায়, যদিও আমরা যতটুকু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে যে ট্রাম্প এখনো পরাজয় স্বীকার করেননি, জো বাইডেন যদিও করোনাকে খুবই হাই প্রায়োরিটি দিয়ে তিনি একটা বিশেষজ্ঞ দল ঘোষণা করেছেন, তাদের করেছেন, তা কিন্তু সেরকম সে কোনো এক্সেস পাচ্ছেন, এবং বলছে যে ট্রাম্পের এই একগুঁয়েমির কারণে যুক্তরাষ্ট্রের মৃতের হার, মানে সেই সংখ্যাটা কমানো সম্ভব নাও হতে পারে। আপনি তো একজন চিকিৎসক, আপনি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে আছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে ট্রানজিশনে যে সমস্যাটা হচ্ছে, এই কারণে কি করোনা মোকাবেলায় আবারও আপনারা কোনো ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছেন? তা তো অবশ্যই কিছুটা। আপনি জানেন যে কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে নিউ ইয়র্কে ভ্যাকসিন দেওয়া হবে না। একটা প্রেসিডেন্ট কিভাবে একটা স্টেট সম্পর্কে এই কথা বলে? নিউ ইয়র্ক একটা ডেমোক্রেটিক স্টেট, এখানে সবসময় ডেমোক্রেটিকরা সিটগুলো পায়। তো এই যদি মনোভাব হয় তাহলে তো আসলে স্বাভাবিকই আশঙ্কার বিষয়, এবং উনি কোন রকম সহযোগিতা করছেন না। এবং প্রথম থেকেই এই যে আপনি বললেন যে নাস্তানাবুদ হতে হয়েছে, এবং একটা লজ্জাস্কর পরিস্থিতিতে পড়তে হয়েছে, যেখানে উনি প্রতি মুহূর্তে দেখেছেন যে সিডিসির ঘোষণাকে অবজ্ঞা করছেন, অ্যান্থনি ফাউচির কথা উনি অবজ্ঞা করছেন, এবং উনি যেসব কথা বলেছেন এবং হাস্যকর কথা বলেছেন, আসলে সারা পৃথিবীর কাছে আমেরিকাকে যতটুকু হাস্যকর করা সম্ভব উনি সব দিক থেকে সেটা করেছেন, এবং সর্বশেষ সেটা নির্বাচনের মাধ্যমে উনি করছেন। এবং আমার মনে হয় যে উনি এতটাই শোকাগ্রস্ত, আপনি জানেন যে স্টেজেস অফ গ্রিফের 5টা স্টেজ থাকে,
উনি ডিনায়াল অ্যাঙ্গারের পরে এখন মনে হয় যে বার্গেনিং স্টেজে আছেন, কখনো কখনো বার্গেনিং স্টেজ থেকে আবার অ্যাঙ্গার স্টেজে চলে যান। তো উনি কখন ডিপ্রেসড হবেন এবং তারপর উনি অ্যাকসেপ্ট করবেন ততদিনে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে মনে হচ্ছে যে মামলাগুলো হয়েছে পেনসিলভেনিয়াতে এবং মিশিগানে, সেগুলিতে উনি সবগুলিতে মামলাটি প্রমাণিত হয়নি যে কোথাও কোনো অনিয়ম হয়েছে, এবং তার লয়ার যিনি রুডি জুলিয়ানি উনি চালাচ্ছেন, এবং একটা মামলাতে উনি জিততে পারেননি। তো আশা করা যাচ্ছে যে আস্তে আস্তে আসলে একদিকে বাইডেন তার হোয়াইট হাউসের যে সেট আপ কর্মকর্তা সেগুলি ঘোষণা করছেন, ওদিকে একই সাথে ডোনাল্ড ট্রাম্প তার ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করছেন। খুব হাস্যকর হচ্ছে 2024-এর নির্বাচনে দাঁড়ানোর মতো একটু অবস্থান মনে তৈরি করছেন, কিন্তু উনি ইতিমধ্যে যে পরিমাণ হাস্যকর করে ফেলেছেন নিজেকে। তবে একটা বিষয় কি, উনি যাদের কাছে হাস্যকর হয়েছেন তারা তো ডেমোক্র্যাট, তবে ওনার দলের কাছে উনি মোটেই হাস্যকর না। উনি যে বিভাজনের বিষয়টা তৈরি করতে পেরেছেন, আমেরিকাকে যে বিভক্ত করতে পেরেছেন যে হোয়াইট সুপ্রিমেসি দিয়ে, এবং সেই বীজটা কিন্তু কিছুটা কমে যাচ্ছিল, সেটা প্রকাশিত ছিল না, সেটা গোপনে ছিল যে রেসিজমটা, সেটা মনে হয় যে উনি আবার সামনে নিয়ে এসছেন। এখন মনে হয় যে আর এই রেসিজম শো করার জন্য আসলে মনে হয় যে আর মানে কেউ আর রাগঢাক থাকছে না। এই যে বিভাজনটা, এটা একটা বড় ক্ষতি করেছে, এবং এই ক্ষতি পোষাতে আবার আমেরিকাকে আবার কত বছর সময় লাগবে সেটাই দেখার বিষয় আসলে। ডাক্তার সজল আশফাক, আপনার কাছে আর এখন যে প্রশ্নটার জবাব চাই সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গত এক সপ্তাহের মধ্যে দুটো বেশ বড় বড় খবর আসলো। একটা হচ্ছে ফাইজার বায়োএনটেকের যে ভ্যাকসিনটা, সেটা প্রথম দাবি করেছিল যে 90% বেশি তারা এফেক্টিভ, এবং আজ তারা দাবি করছে যেটা 95% মতো এফেক্টিভ। এবং আমরা দেখতে পেলাম গতকাল মডার্নাও ঘোষণা করেছে যে তাদের ভ্যাকসিনটাও 94%-এরও বেশি এফেক্টিভ। যদিও ফাইজারের যে ভ্যাকসিনটা সেটা খুবই কোল্ড চেইন মেনটেন করতে হয় এবং মাইনাস কত ডিগ্রির নিচে এটাকে রাখতে হয়, পরিবহন করতে হয়। সেই তুলনায় মডার্নার ভ্যাকসিনটা একটু পরিবেশ বান্ধব যদি বলি আমাদের এই এলাকার পরিবেশের তুলনায়। আপনি এই দুটোর ব্যাপারে আমাদেরকে কি বলবেন? আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি? মানে যুক্তরাষ্ট্রে যদি আবিষ্কার হয় আমাদের ওখানে সঙ্গে সঙ্গে হয়তো পাবো না, কিন্তু কোনো না কোনো চেইনে কয়েক মাস পরে হলেও জিনিসটা আসবে। আপনি এই দুটোর ভবিষ্যৎ নিয়ে কিরকম আশাবাদী? হ্যাঁ, এখানে তো আজকে যেটা আমি প্রেস কনফারেন্স শুনলাম সেখানে বলা হচ্ছে যে, এবং সিএনএন থেকে বলা হচ্ছিল যে এটা হয়তো ক্রিসমাসের মধ্যেই চলে আসবে ভ্যাকসিনটা, এবং তারা সেরকম আশা করছেন, যেটা ফাইজারের ভ্যাকসিন যেটা। কিন্তু সেটা এদেশের জন্য ঠিক আছে, কারণ এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, অবকাঠামোগত অবস্থা আছে, তারা সেটা কোল্ড চেইনটা ট্রান্সপোর্ট থেকে শুরু করে রোগীর কাছে পৌঁছানোর পর, মানুষের কাছে পৌঁছানোর পর্যন্ত তারা সেটা মেনে চলতে পারবেন। কিন্তু আমাদের মতো দেশের জন্য আসলে সেই অবকাঠামো ফাইজার একটা মোটেই ভাইবল হবে বলে মনে হচ্ছে না। মনে হয় না, কারণ অন্তত ঢাকা সিটিতে আপনি যদি মেনটেন করতে পারবেন, কিন্তু আপনি এটা কোন হাসপাতালে রাখবেন, কোন হাসপাতালে এই ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু একটা প্রশ্ন আসলে। কয়টা হাসপাতালে এই কোল্ড চেইন মেনটেন করে এই টেম্পারেচারের জিনিস আছে, সেটা তৈরি করতে হবে আপনাকে। আবার ঢাকার বাইরের কথা আমি বাদ দিয়ে দিলাম, একটু কঠিন হয়ে যাবে। সেই তুলনায় কিন্তু মডার্না যেটা, যে এমআরএনএ ভ্যাকসিন যেটা 94.5% এফেক্টিভ বলছে, সেটা বরং কিছুটা কম তাপমাত্রায়, যদি মানে সেটা কিছুটা তাপ বান্ধব, সেটা হয়তো বা সেটা যেই অবকাঠামো দরকার সেটা হয়তো আমরা তৈরি করতে পারবো। তবে আমার মনে হয় যে সরকার নিশ্চয়ই ভাবছেন, কারণ আমরা জানি যে একটা ট্রায়াল, যাদের সাথে ট্রায়াল চুক্তি হয়েছে তারা কিন্তু আমাদেরকে এই অ্যাডভান্টেজটা দিবে, এবং স্বাভাবিকভাবে তাদের সেই ভ্যাকসিন গুলো কিন্তু চলে আসতেছে। এখন কিন্তু পরপর প্রত্যেকটা ভ্যাকসিনের কিন্তু সুখবর আসছে। চায়নার যে ভ্যাকসিনটা আছে সেটারও কিন্তু 92-93%, এবং স্পুটনিকও কিন্তু 92-90, তো সবগুলো কিন্তু অ্যাবাভ 90। সো অ্যাবাভ 90 যেহেতু আছে, সেগুলো কিন্তু কম এফেক্টিভ না। কিন্তু একটা জিনিস কিন্তু আমরা ইনফরমেশন জানি না, যে এই ভ্যাকসিনটা কতদিন কার্যকর থাকবে, সেটা কিন্তু খুব ক্লিয়ার কাট কেউ কিন্তু বলছে না এখনো। তারপরও মন্দের ভালো ভ্যাকসিন চলে আসতে পারছে, এটা একটা বড় বিষয়। এবং অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, আমার মনে হয় যে আমাদের দেশের, আমরা যাদের সাথে ট্রায়ালে আছি, তাদের ভ্যাকসিন গুলোর কি অবস্থা, এবং তাদের এই যে এইগুলি প্রিজার্ভ করার জন্য ভ্যাকসিন এবং ডিস্ট্রিবিউশনের জন্য যে ব্যবস্থাগুলো দরকার, সেই বিষয়টা এখনই ভাবা উচিত। কারণ আমাদের এত বড় জনগোষ্ঠীকে আপনি ভ্যাকসিন তো সব তো ঢাকা শহর কেন্দ্রিক হলে চলবে না, আপনি তো সারা বাংলাদেশে পৌঁছাতে হবে, এবং সেটা চাইলে মেনটেন করতে পারবে। আমার মনে হয় যে এ ব্যাপারে সরকারের ভাবা উচিত আসলে। নিশ্চয়ই সরকার ভাবছেন, যেহেতু বিষয়টি আছে। আর একটা কথা, আপনি প্রথমে বলছিলেন যে বাংলাদেশি ইনফেকশনের কথা, আসলে
বাংলাদেশে এখন তো আর কোনো সরকারি পরিসংখ্যান আমরা ওইভাবে পাচ্ছি না আগের মতো, যেমন টেলিভিশনে দেওয়া হতো, কিন্তু এখন আমরা ফেসবুক বা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে যে খবর পাচ্ছি, এখন আপনি দেখবেন কাজী তাপস, আপনার অনেক বন্ধু বান্ধব কিন্তু আক্রান্ত, আপনি খুঁজলে দেখবেন যে আপনার অফিসে কিন্তু অনেক আক্রান্ত হয়েছে, যে খবর আমরা জানি না। হ্যাঁ, কাজী কিন্তু সংক্রমণের হার এখন কিন্তু ঘরের ভিতরেই ঢুকে পড়েছে, প্রত্যেক পরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু আক্রান্ত হয়েছে কাজী, এবং অনেক হঠাৎ অকস্মাৎ আমরা অনেকের মৃত্যু সংবাদ শুনছি। এগুলি হচ্ছে আসলে, এখন সেকেন্ড ওয়েভটা চলছে না যে সেটা ঠিক হলপ করে বলা যাচ্ছে না, সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে অলরেডি, এবং এটাই ভাইরাসের ধরন, এটা সেকেন্ড ওয়েভ আসবে, এটা অনেক আগে থেকে কিন্তু বলা হচ্ছিল, প্রেডিক্ট করা হচ্ছিল একটা সেকেন্ড ওয়েভ আসবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সজল আশফাক, আপনি আমাদের সুদূর নিউ ইয়র্ক থেকে আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে থেকে আমাদের একটু সময় দিলেন, সেজন্য এটি নিউজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। এটি নিউজ এবং দর্শকদের ধন্যবাদ, এবং আমি চেষ্টা করবো সবসময় আপনাদের সাথে থাকতে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর সজল আশফাক। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের নিউজ গ্যালারি।